আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদের দেখার সুযোগ করে দাও। এদিকে আমি একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, একটু দেখো দেখি। ধন্যবাদ। তাহলে চলো আজকে আমরা ক্লাস করব নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটি বাংলা ক্লাস, বাংলা সাহিত্য থেকে পদ্যাংশ নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই বাংলার একাংশ জুড়ে রয়েছে কাব্য সমগ্র, আর কবিতাবিহীন কাব্য সমগ্র যেন অপূর্ণই থেকে যায়। আজকে তাই তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি একটি কবিতা ক্লাস। তোমরা আমাকে তোমাদের কে কোন জায়গা থেকে ক্লাস করছো আমাকে একটু শেয়ার করে দাও, আমি একটু দেখব। আর এটা তোমার পরিচয়, আর আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ঝর্ণা সুলতানা, নরসিংদী জেলার শিবপুর উপজেলার মোড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো এই যে আমি পরিচয় দিচ্ছি, তোমাদের এই পাঠ রিলেটেড কি এমন কোনো কবিতা আছে শিক্ষার্থী বন্ধুরা যা আমাকে বলতে পারবে? একটু ভেবে দেখো তো দেখি। ঠিক আছে, আমি তোমাদেরকে ওই কবিতা রিলেটেড কয়েকটি লাইন কবিতা আমি তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা খুব চিন্তা করে বলবে যে কোন কবিতার সাথে মিল রয়েছে। মন দিয়ে শুনবে। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রীয় শানে দিয়েছি যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ। তাহলে বলো দেখি, তোমার এই নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, বাংলা সাহিত্যের পদ্যাংশের কোন কবিতা থেকে এই আজকে আমরা আলোচনায় আসবো? কি আমার বুঝেছ, আমি বুঝতে পেরেছি। আমার পরিচয় কি শিক্ষার্থী বন্ধুরা? আমার পরিচয়। তাহলে কি দেখো, পাঠ শিরোনাম কি হবে? আমার পরিচয়। কবিতাটি কে লিখেছে শিক্ষার্থী বন্ধুরা? সৈয়দ শামসুল হক। দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে আমাকে বলো। সৈয়দ শামসুল হক খুব বিখ্যাত একজন কবি। একটি কবিতা আমরা পড়ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কবি শামসুল হকের পরিচয়টা আমরা একটু জেনে নিই, যে এত সুন্দর একটি কবিতা লিখেছেন। এই পাঠ শেষে আমরা আসলে কি শিখব এটা আমরা আগে জানবো। দেখো শিক্ষার্থীরা, বাঙালি জাতিসত্তার ইতিহাস বর্ণনা করতে পারবে। বাঙালি জাতিসত্তার ইতিহাস বর্ণনা করতে পারবে। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির কি স্বরূপ বর্ণনা করতে পারবে। আর বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার পরিচয় বর্ণনা করতে পারবে। তাহলে ভালো করে শুনেছ, দেখেছ? বাঙালি জাতিসত্তার ইতিহাস বর্ণনা করতে পারবে, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির স্বরূপ বর্ণনা করতে পারবে,
বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার পরিচয় বর্ণনা করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, পরের স্লাইডে যাই, দেখি দেখা যাচ্ছে কিনা একটু জানিও। সৈয়দ শামসুল হক। এখন জন্ম, পিতা ও মাতা, গ্রন্থসমূহ কী কী, তারপরে তার এগুলো আমি পরিচিতিটা একটু আমি তোমাদেরকে বই থেকে বলছি। আমি আচ্ছা, খুব মন দিয়ে শুনবে, তারপরে তোমাদের কিন্তু কাজ আছে। দেখো বইটি একটু খুলে পেলাও, বই হাতে নিয়ে পড়ার মজাই আলাদা। কতদিন বইটা ধরা হয় না, একটু বইটা নিয়ে নাও যার যার। আমার পরিচয়, এই যে বইটা, খুব মিস করি বইটাকে। আচ্ছা, খুব মন দিয়ে শুনবে। আমার পরিচয়, সৈয়দ শামসুল হক, কবি পরিচিতি। সৈয়দ শামসুল হক 27 ডিসেম্বর 1935 সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? কুড়িগ্রাম শহরে। কত সালে? 27 ডিসেম্বর এবং 1935 সালে। তার পিতার নাম কি? ডক্টর সৈয়দ সিদ্দিক হুসেন এবং মাতার নাম সৈয়দা হালিমা খাতুন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। একসময় পেশায় সাংবাদিকতাকে বেছে নিলেও পরবর্তী সময়ে তিনি সার্বক্ষণিক সাহিত্যকর্মে নিমগ্ন থেকে বৈচিত্র্যময় সম্ভারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা করেছেন। তার শিশুতোষ রচনাও রয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবে। বাংলা ভাষা ও সাহিত্য অবদানের জন্য তিনি 21 পদক লাভ করেছেন। এটুকুন জায়গা একটু মনোযোগ দিয়ে শুনো, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, বৈশাখী রচিত পংক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, গল্প, শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো, উপন্যাস দেখো বৃষ্টি ও বিদ্রোহীগণ। তারপর নাটক রয়েছে, খুব বিখ্যাত নাটক রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায়। আবার যখন ইন্টারমিডিয়েটে তোমরা পড়বে, আরেকটা পড়বে দেখো নাটক, সেটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন, খুব মজার একটি নাটক। তারপরে ঈর্ষা, শিশুতোষ গ্রন্থ, সীমান্তের সিংহাসন এবং এই মহান কবি 27 সেপ্টেম্বর 2016 সালে মৃত্যুবরণ করেন। ঠিক আছে বন্ধুরা, খুব মন দিয়ে শুনেছ এবং বইটা তোমরা পাশেই রাখবে। নিয়মিত তোমাদের এই নরসিংদী অনলাইন পাঠশালায় আমরা ঠিক এই সময়ে আমরা হাজির হব। তারপরে তোমরা সাথে বই থাকতে হবে। দেন আমরা যাই আদর্শ পাঠ। তাহলে আদর্শ পাঠে আমি যে কবিতাটা নিয়ে আজকে আমরা পড়াবো, যে কবিতাটি নিয়ে আলোচনা করব, এত সুন্দর একটি কবিতা লিখেছেন সৈয়দ শামসুল হক। ওনার কবিতাটা আমি একটু আবৃত্তি করব। আবৃত্তির আগে দুটো কথা বলি শিক্ষার্থী বন্ধুরা। আমরা অনেকেই বলি যে এই যে কবিতাটা লিখে গেছেন, এই কবিতাটা যদি আমি শুধু পাঠ করি, কবিতা কিন্তু কেউ পাঠ করে না শিক্ষার্থী বন্ধুরা, কবিতা হচ্ছে আবৃত্তি করে। তোমরা তো অনেক সুন্দর করে পারো, আমরা তো তোমাদের মতো অত সুন্দর করে পারবো না, কারণ তো আমাদের ট্রেনিং প্রাপ্ত না। তারপর আমাদেরকে পড়াইতে হয়, কিন্তু কবিতা সবসময় আবৃত্তি করতে হয়। কি করতে হয়? আবৃত্তি করতে হয়, একবারে বলতে হয় না। কি করতে হয়? আবৃত্তি করতে হয়। তাহলে আমি আজকে এই কবিতাটা আবৃত্তি করব। আমার পরিচয়, শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি এই বাংলার আলপথ দিয়ে 1000 বছরে চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাবতীর অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছে বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছে বাঙালি বরেন্দ্র ভূমেশোনা মসজিদ থেকে, এসেছে বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি যে এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি যে এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি যে এসেছি তিতুমির আর হাজি শরীয়তে থেকে, আমি যে এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছে বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেরের থেকে, এসেছে বাঙালি
জয়নুল আর অবন ঠাকুরি থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নি মিনার থেকে, এসেছে বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছে বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছে বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির সেই বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। চমৎকার একটি কবিতা। এই এতগুলো লাইন, ২৮ লাইনের মতো মনে হয় কবিতাটা তোমার। বাকি যে প্রথম আলোচনা করেছি সেটা তোমাদের এই কবিতারই বাকি অংশটা, বড় হলে তোমরা আসলে পড়তে পারবে। এই কবিতার ভেতর দিয়ে কবি কি বলতে চেয়েছেন পরের স্লাইডে একটু যাই। কবিতাটা তোমরা একটু মনোযোগ দিয়ে একটু চোখ বুলাবে, তোমাদের হাতে বই আছে না, একটু তোমরা একটু পড়ে নিবে বা একটু খেয়াল করবে, তোমরা একটু সড়ক পাঠ করবে। আবার তোমাদের কাছ থেকে ম্যাম যে পড়েছিলাম, যদি শ্রেণীকক্ষে থাকতাম তাহলে কি করতাম, তোমাদের কাছ থেকে আবার কবিতাটা আমি শুনতাম। এখন তো সেই সুযোগ নেই, পরের স্লাইডে আমরা চলে যাই। তোমরা এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। কবিতা একদম আমরা বলি যে মুখস্থ থেকে না, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা কবিতা মুখস্থের মতো করে ফেলতে হয়, আত্মস্থ করে ফেলতে হয়। আর এরকম কবিতাগুলো তোমার জীবনে কিন্তু এত সুন্দর শৈশবটা আসবে না। আর এই সময় কিন্তু আমরা হেলায় দুলায় কবিতা পড়তে পারি এবং কবিতা মুখস্থ হয়ে যায়। কখনো কখনো কোথাও কোথাও আমাদের গিয়ে আবৃত্তি করতে হয়। সেই জন্য আমাদের সুন্দর করে কবিতাগুলো এই ছোট বয়সেই শিখে ফেলতে হবে, এবং এটা তোমার একটা রিসোর্স, এটা তোমার একটা সম্পদ। ঠিক আছে, তাহলে সড়ক পাঠ তোমরা জোরে সড়ক পাঠ করবে, বাসায় পড়বে, শিখবে। তারপর আমরা এখানে যাব একটু নীরব পাঠ করে। এটা আমাদের যে কন্টেন্টটা ছিল ধারাবাহিকভাবে, এটা আমি আর এডিট করিনি। নীরব পাঠ করবে, খুব নীরবে তোমরা একটু চোখ বুলাবে। তারপরে তোমাদের এখানে কাজ আছে তো, এই যে কবির জন্ম, কবির মৃত্যু, এত বই, নাটক, ওই যে গল্প, উপন্যাস এগুলো যে লিখেছেন, এগুলো তোমাকে শিখতে হবে, জানতে হবে। কারণ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই বিষয় টপিকগুলো, এই টপিকে প্রত্যেকটা টপিকের আমরা এই বিশেষ করে যে এই মানে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড পড়তে হবে। তারপর নীরবে খুব মনোযোগ দিয়ে পড়েছো নিশ্চয়ই, একটু দেখেছো চোখ বুলে। এটা কিন্তু তোমার ক্লাস, এইখানে বইও আনতে হবে, খাতাও আনতে হবে, মিস যেটা বলি সেটাই করতে হবে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই মনোযোগ দিয়ে এটা পড়েছো। তাহলে চলো আমরা একটু শব্দার্থে যাই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আলপথ। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি এই বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এটা হচ্ছে আলপথ। আলপথ কোথাও থেকে, আলপথ দেখেছো তোমরা কখনো? যারা গ্রামে থাকো তারা তো দেখো, আর গ্রামে না থাকলে তো গ্রামে যাওয়াই হয়। হ্যাঁ, তা এখন দুইটা ছবির মাঝখানে আমরা একটু দেখি, তারপরে একটা ছবি দেখলে কিন্তু অনেক মনে পড়ে যায়। অনেকগুলো ওয়ার্ড বললেও, শব্দ বললেও আমাদের মুখস্থ হবে না, কিন্তু একটা ছবি যখন আমরা দেখব তখন এই যে আলপথ মানে মানে জমির মাঝখানে যে দেখো আঁকা বাঁকা পথ চলে গেছে, এখানে জমির সীমানার পথ বুঝিয়েছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার ভেতরে কি কবি জমির সীমানার পথ বুঝিয়েছেন? হ্যাঁ, না, আমাদের যে হাজার বছরের বাঙালি ইতিহাস, আমার এই বাংলার যে হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসের কথা এখানে বলেছেন। পরে আলোচনা করব। জমির সীমানার পথ, আমাদের যে বাংলা জন্ম থেকে যে আমাদের বাংলার যে ইতিহাস, সেই সেই সীমানার সেই পথের কথা বলা হয়েছে। তারপর আছে দেউল। দেউল কি কখনো দেখেছো তোমরা? হ্যাঁ নিশ্চয়ই দেখেছো, যার যার ধর্ম থেকে সে ওইখানে গিয়ে উপাসনা করে, প্রার্থনা করে। হ্যাঁ, দেউল মানে কি? দেবালয়। ছবিটা আমরা একটু দেখি, এক এক ধর্মের জন্য এক একটা, তাই না? দেবালয়। এরপরে যাই মহু আর পালা। একটু খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটা অনেক বড়, একটু শর্ট করে বলতে হবে, উপায় নেই, তোমরা একটু বুঝে নেবে। আর পরবর্তীতে আমরা আবার দেখি
কিছু করা যায় কিনা, একটু বাকি অংশটা মনে হয় থাকতেও পারে, পরবর্তীতে করা লাগবে, 30 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হবে কিনা। ময়মনসিংহ গীতিকার একটি পালা, মহুয়ার পালা ময়মনসিংহের গীতিকার একটি পালা। এক এক জায়গার এক এক জেলায় এক এক বিভাগে দেখবা যে তাদের ঐতিহ্য আছে, গান আছে, তারা গান করে নাচ করে তাদের সংস্কৃতি। ঠিক এরকমই মহুয়ার পালা যারা বিভিন্ন রকমের গান করতো এই বইয়ের মধ্যে তারা কী করে রাখতো, লিপিবদ্ধ করে রাখতো। তারপরে এগুলো দেশ বিদেশে এখন মানে জনপ্রিয় হয়ে গেছে। এই কি ময়মনসিংহের গীতিকার এই পালা খুবই জনপ্রিয় একটি মহুয়ার পালা। এরকম আরও আছে, দেখো। এরপরে আসি কৈবর্তের বিদ্রোহ। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে এসেছি। কি কৈবর্তের বিদ্রোহী কি বলো তো দেখি? হ্যাঁ, তোমরা পড়েছো কিন্তু, ষষ্ঠ শ্রেণী থেকে পর্যন্ত আছে কৈবর্ত। হ্যাঁ, এটা নিয়ে পরে আলোচনা করব। এই ষষ্ঠ শ্রেণীতে তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু পড়েছ। কৈবর্তের বিদ্রোহ, জেলে সম্প্রদায়ের যে বিদ্রোহ ছিল, কত সাল থেকে বলো তো দেখি? 1000 কি কত থেকে দেখো, 1070 থেকে 1077 খ্রিস্টাব্দে মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেন তাই বাংলার ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত। ঠিক আছে, কে করেছিল এটা? কৈবর্ত সম্প্রদায় ছিল, এর নেতা ছিল দিব্য এবং দিবক। হ্যাঁ, মনে আছে না? আচ্ছা, এসব কিছু চিত্রের সাথে কবিতার চরণগুলোকে আমরা মেলাই। এখানে দেখো, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছরে চলি। দেখো, এই স্লাইডটা একটু লক্ষ্য করবে, দেখা যায় কি না? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলে একটু বোঝা না গেলেও একটু মানে কষ্ট কম হবে আর কি। তাহলে কি, আমি জন্মেছি বাংলায়। শিক্ষার্থী বন্ধুরা, বাঙালি জাতির 1000 বছরের ইতিহাস এখানে এই কবিতার ভেতরে নিয়ে আসছে। সেই জন্য এখানে শুধু বাংলায় বলছে, এখানে কিন্তু বলেনি যে আমি বাংলাদেশে, আমি জন্মেছি বাংলাদেশে। কবিতায় কিন্তু এটা বলেনি যে আমি জন্মেছি বাংলাদেশে। কবি বলেছেন কবির কবিতায় আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। ঠিক আছে, তখন কিন্তু আমার এই বাংলাদেশ বিভক্ত হয়নি। আচ্ছা, তারপরে চলি পরিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? শিক্ষার্থী বন্ধুরা, এই আমার এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামল পত্র পুষ্পে সজ্জিত আমার এই বাংলা তো একটু সমৃদ্ধ বাংলা। এই বাংলার ঐতিহ্য কি কবিতার এই আমার পরিচয় কবিতার মধ্য দিয়ে শামসুল হক কি তুলে ধরেছেন। তিনি বলেছেন আমার যে এই নদীমাতৃক বাংলাদেশ, হ্যাঁ, এই যখন বন্যা হয়, প্লাবিত হয়, বর্ষা আসে, প্লাবিত হয়, তখন কিন্তু পলি বয়ে আনি, তাই না? আসলে কথা বুঝিয়েছে যে চলি পরিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, আমি নদীর পাড় দিয়ে যখন হেঁটে যাই, যখন পলিমাটি আমাকে স্পর্শ করে, আমি যখন এই পলি দিয়ে চলি, পথ চলি, তখন নদীর কলকলো শব্দ যেন আমাকে বলছে যে 1300 নদী তুমি কোথা থেকে তুমি এলে? সেটাই বলছে যে চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? এখন কবিকে প্রশ্ন করছে নদীর জল, তখন কবি উত্তর দিয়েছে, পরের স্লাইডে যাই। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। চর্যাপদ কি জানো শিক্ষার্থী বন্ধুরা? বইটা একটু খুলে দেখি, বইয়ের মধ্যে অনেক সুন্দর করে দেওয়া আছে, তোমাদের বইতে সব আছে। আর ডিটেলস আমরা অনেক সময় ইউটিউব সার্চ করে পড়বো, আর অনেক বই আছে, আবার গুগল সার্চ করলে অনেক, একটা বিষয় নিয়ে আমি যদি চর্যাপদ নিয়ে ক্লাস করি সারাদিন লেগে যাবে। ঠিক আছে, তাহলে এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে ক্লাস শুধু তোমরা নিজেরা এগুলো সার্চ করে দেখবে আর বই ঘাটবে, তারপরে অনেক তোমরা জানতে পারবে। দেখো চর্যাপদ কি বলছে এখানে। বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষা
সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন। হরপ্রসাদ শাস্ত্র কি করেছে, নেপাল থেকে এই পাণ্ডুলিপি কি করেছেন, সংগ্রহ করেছিলেন। কত সালে জানো? সেটা হচ্ছে দেখো 600 শতক থেকে 1100 শতকের মধ্যে পদগুলো রচিত হয়েছে, কি চর্যাপদ। আর হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেছেন। দেখো এই পদগুলোর মধ্যে প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের জীবন, দেখো মানুষের প্রাণময় যে স্মৃতি, এই স্মৃতি কি ফুটে উঠেছে এই চর্যাপদের মধ্যে। প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের যে প্রাণময় স্মৃতি, যে চিত্র, এই চিত্র, এই সংস্কৃতি এই চর্যাপদের মধ্যে ফুটে উঠেছে। তারপরে দেখো তারপরে আমরা যাই পরের স্লাইডে। আচ্ছা, এখানে কি বলছে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। কৈবর্ত কারা? আমরা কৈবর্ত কাকে বলি? আমরা তো পড়েছি এর আগে, ছোট 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 ক্লাস থেকে কৈবর্ত পড়েছি। জেলে সম্প্রদায়, জেলে সম্প্রদায় এক ধরনের বিদ্রোহ ছিল। হ্যাঁ, তারা কি করেছে, এখানে সুন্দর করে লেখা আছে কৈবর্ত বিদ্রোহ। 11 শতক থেকে আনুমানিক 1070 থেকে 1077 খ্রিস্টাব্দে মহিপালের বিরুদ্ধে অনন্ত ও সামন্ত চক্র মিলিত হয়ে যে যুদ্ধ করেছিল সেটাই কি ছিল, কৈবর্ত বিদ্রোহ। তাই ইতিহাসে কৈবর্ত বিদ্রোহের নাম খ্যাত। এই বিদ্রোহের নেতা ছিলেন কে বলো তো দেখি? কৈবর্ত সম্প্রদায়ের লোক, এবং তার নাম ছিল কি, দিব্য এবং দিবক। এটা তো তোমরা অনেক ছোটোবেলায় পড়েছো। আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতাম, ক্লাস 6-এ। আসলে অনেক সুন্দর করে বাচ্চারা ছোটোবেলায় যেটা পড়ে সেটা কিন্তু মনে থাকে, ওই ইতিহাসগুলো অনেকটাই থেকে যায় অন্য ক্লাসে, বড় ক্লাসে উঠলেও। তারপরে দেখো, আচ্ছা এরপরে গেল দেখি শিক্ষার্থী বন্ধুরা, এরপরের স্লাইডে আমরা একটু যাই, বইটা আমরা একটু হাতে রাখি। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এটা তো তোমরা বুঝবে। তারপরে যাই, এরপরে এখানে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? এখানে একটা কি দেখতে পাচ্ছ, পালতোলা নৌক। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। সওদাগরের ডিঙার বহরের কথা কি বলা হয়েছে এখানে? হ্যাঁ, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, অর্থাৎ এখানে ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে। মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা এখানে বলা হয়েছে। কবি আমাদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে এই লোককাহিনীর আশ্রয় গ্রহণ করেছেন। এই যে লোককাহিনীটা, যখন তুমি ডিঙার বহর, এটা আমি তো এসেছি কৈবর্তের, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, এটা কি করেছে, মঙ্গল কাব্যের চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে, তোমরা এগুলো ডিটেলস পড়বে। তারপর দেখো এরপরে গেল, এরপরে আমরা যাই আরেকটা স্লাইডে। অনেক বড়, এসেছে বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছে বাঙালি পাহাড়, আমাদের যে প্রত্নতাত্ত্বিক এগুলো তুলে ধরেছে। পাহাড়পুরের বৌদ্ধ বিহার এখানে সুন্দর করে দেয়া আছে। বলো তো দেখি কোথায় অবস্থিত? বর্তমান নওগাঁ জেলার বদরগাছি থানায় পাহাড়পুর গ্রামে এই প্রাচীন কি বিহার অবস্থিত। এখানে সন দেয়া আছে। 1879 সালে স্যার কেনিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপালদেব কি করেছিলেন? রাজত্বকাল কত ছিল? 777 থেকে 810 খ্রিস্টাব্দ এই বিশাল বিহার তৈরি করেছিলেন। হ্যাঁ, তো এগুলো আসলে তোমার সুন্দর করে বই দেওয়া আছে। তারপরে কবি আমাদের প্রত্নতত্ত্ব ঐতিহ্যের পরিচয় দিয়ে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের উল্লেখ করেছেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এগুলো তো অনেক বড় ইতিহাস। এগুলো এক একটা আলাদা আলাদা করে বললেও একটা ক্লাস চলে যাবে। তারপরে এসেছে বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। আমাদের যে এই বাংলা তখন বিভক্ত হয়নি, তাহলে আমরা এক ছিলাম, একই সূত্রে গাঁথা ছিলাম। ঠিক আছে, এরপরে দেখো পরের স্লাইডে যাই। এসেছে বাঙালি বরেন্দ্রভূমির সোনা মসজিদ থেকে। এটা যে ছোট মসজিদ আর একটা বড় মসজিদ আসছে ভারতে, এটা সোনা মসজিদ। এখানে সুন্দর করে লেখা আছে বরেন্দ্রভূমি সোনা মসজিদ। বরেন্দ্রভূমির সোনা মসজিদ বলতে চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট সোনা মসজিদকে বোঝানো হয়েছে। বড় সোনা মসজিদ কোথায় বলো তো শিক্ষার্থী বন্ধুরা? ভারতের গৌড়ে অবস্থিত। কোথায় অবস্থিত? ভারতের গৌড়ে। তারপর দেখো এর মধ্যে দেখো হুসেন শাহের রাজত্বকাল কত সাল দেওয়া আছে? 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ আমলে এই মসজিদটি নির্মিত হয়। ভালো করে পড়বে, বইয়ে দেওয়া আছে তোমাদের।
অসাধারণ শিল্প সৌন্দর্য মণ্ডিত স্থাপত্য কর্ম হিসেবে সোনা মসজিদ অন্যতম। কবি আমাদের মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন দিয়ে এটি উল্লেখ করেছেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো ধারাবাহিকভাবে যেতে হয়তো অনেক বড় একটা কবিতা এসেছে বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। দেউল মানে কি? দেবালয়। দেউল কথা অর্থ কি? দেবালয়। যার যার ওই যে আমাদের যেমন মসজিদ থাকে, হিন্দুদের যেমন এরকম গির্জা থাকে, তারপরে দেবালয়, এরকম যার যার। তারপরে যাই, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে। খুব ভালো করে খেয়াল করবে, বই ডিটেলস দেওয়া আছে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা থেকে। এখানে দেখো সুন্দর করে লেখা আছে যে সার্বভৌম বারো ভূঁইয়া মানে কি? বাংলায় পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ ও শ্রীহট্টে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। এরপর দেখো তারিখ দেওয়া আছে 1575 সালে মুঘল সম্রাট আকবরের নাম শুনেছ? এই আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদারগণ ঈশা খাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুঘল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। বই পড়তে হবে, হ্যাঁ। তারপর ইতিহাসের এরাই বারো ভূঁইয়া নামে পরিচিত। এরা কারা হলে? এরা কারা কারা বলো তো দেখি। এই যে যারা ইতিহাস পড়ো, ঈশা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, তারপর কি প্রতাপাদিত্য, লক্ষণ মাণিক্য প্রমুখ, এবং এরাই কি বারো ভূঁইয়া নামে পরিচিত। তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু নিচে যাই। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়তে থেকে। এখানে দেখো তিতুমিরের নাম শুনেছো তোমরা? এই যে এখানে আছে দেখো, 24 পরগনা জেলার হায়দরপুর গ্রামে কত সালে? দেখো 1782 সালে। কত সালে? 1782 সালে মীর নিসার আলী ওরফে তিতুমির জন্মগ্রহণ করেন। মীর নিসার আলী ওরফে তিতুমির, পুরো নামটাই জানতে হবে। তিনি অত্যাচারী ইংরেজ ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। 1831 সালে 19শে নভেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াই করে তিনি শহীদ হন। ঠিক আছে, দেখো হাজি শরীয়ত। তারপরে কি আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত। এখন হাজি শরীয়তের কথা বলি। হাজি শরীয়তুল্লাহ নাম তোমরা তো নিশ্চয়ই শুনেছ, এত বিখ্যাত একজন মানুষ। 1781 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1840 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কোথায় বলো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা? মাদারীপুর জেলার শিবচর থানার সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। শিবচর থানার সামাইল গ্রামে। কোথায়? মাদারীপুর জেলায়। কোথায় শিক্ষার্থী বন্ধুরা? মাদারীপুর জেলা। এগুলো তোমাকে পড়তে হবে তোমরা যখন বড় হবা, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমরা যখন ইন্টারমিডিয়েট পড়ার পরে তোমাদের এসএসসির এবং ইন্টারের এই বইগুলো একদম পুরা পড়তে হবে। তাই আগে একটু ভালো করে পড়লে, এগুলো জানলে তোমার জন্য অনেক সুবিধা হবে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে কি আছে? অগ্নিবীণা এবং গীতাঞ্জলি। অগ্নিবীণা এবং গীতা, নজরুল, এই দুইজন মানুষকে, মহান যে মানুষ, বাংলাদেশের মানচিত্র রবীন্দ্র নজরুল, মহাকবি বিশ্বকবি বাংলার বুলবুল। একজন হচ্ছে কি মহাকবি বিশ্বকবি, আরেকজন হচ্ছে কি বাংলা বুলবুল। সেই 9 বছর বাবা যখন মারা গেল, 9 বছর বয়স থেকেই সে মজলিনের দায়িত্ব, রুটি দোকানে কাজ, তারপরে সেনাবাহিনীতে যোগদান, এরকম কত কত সংগ্রামী জীবন, বিদ্রোহী কবি, প্রেমের কবি, তারপরে এরকম অনেক কবিতা লিখেছে। তোমাদের এটিও তোমরা পড়েছ। নজরুলের অনেক কবিতা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো। বিখ্যাত একটা নারী কবিতা লিখেছে, বিশ্বের যত মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধিকতার করিয়াছে নারী অর্ধিকতার নর। কবিতা সব মুখস্থের মতো করে ফেলতে হবে, কারণ কি জানো, এই একটা কবিতা পড়তে গেলে রিলেটেড আর কবিতা জানতে হয় তোমাদের। তোমাদের যখন সৃজনশীল প্রশ্নের মধ্যে যে গ এবং ঘ, এই দুটো প্রশ্ন উত্তর করতে হয়, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো করতে হয়, তখন ওগুলোর জন্য তোমার কবিতাগুলো একদম মানে মাথায় রাখতে হবে। অনেক কবিতা লিখে গেছেন। তারপরে বলবীর বল উন্নত মমশির, শির মহারি উন্নত শিরই শিখর হিমাদ্রির বলবীর, এরকম অনেক কবিতা লিখে গেছেন। তারপরে যে রবীন্দ্রনাথের অনেক কবিতা তোমাদের অনেক আছে, পড়েছ, হ্যাঁ। তো এরকম অনেক সুন্দর অনেক গান, অনেক কবিতা, হাজার হাজার কবিতা গান,
বাংলাদেশের মানচিত্র। তো আমি তো এসেছি কি সেই অগ্নিবীণা থেকে, গীতাঞ্জলি থেকে, যারা এগুলো লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, তাদের মানে তাদেরকে বলা হয়েছে। এরপরে দেখো এসেছে বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। অনেক সুন্দর করে ক্ষুদিরামের কথা বলা হয়েছে এখানে। দেখো ক্ষুদিরাম বসু, একটা গান আছে না শিক্ষার্থী বন্ধুরা, একবার বিদায় দাও মা ঘরে আসি, আমি হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী। গানটা শুনেছিল, আমরা শুনতাম এই সমস্ত গান। আর জীবন থেকে নেওয়া যে গান, জীবনের যে গল্প। হ্যাঁ, তো এরকম। ক্ষুদিরাম বসু জন্ম কত সালে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখে নাও, একদম কমেন্টস করে আমাকে জানাও দেখি। সাথে সাথে বই তোমাদের সামনে আছে। ক্ষুদিরাম বসু 1889 সালে, মৃত্যু 1908 খ্রিস্টাব্দে। দেখো মেদিনীপুর জেলার মৌবনি গ্রামে জন্মগ্রহণ করেন। খুবই ভালো করে জানতে হবে, মেদিনীপুর জেলার মৌবনি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। খুব দুঃখের। আচ্ছা, যারা সংগ্রাম করে তাদের জীবনে দেখো কি পায়। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত 2 ইংরেজি নারীকে হত্যা করে ফেলেছিল। যাকে হত্যা করার কথা তাকে হত্যা না করে ইংরেজ 2 নারীকে হত্যা করে ফেলেছিল, সেই জন্য তার ফাঁসি হয়েছিল। দেখো তার কারণে অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত দুজন ইংরেজ নারীকে হত্যা করে ফেলেছে। হ্যাঁ, ভুল তো ভুলই শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো কত বড় শাস্তি। 1908 সালে 11ই আগস্ট এই মহান বিপ্লবীর ফাঁসির আদেশ কার্যকর হয়। দুঃখের বিষয়। হ্যাঁ, এই গেল কি ক্ষুদিরাম বসু, ক্ষুদিরামের কথা। তারপরে তো এরপরে আসে দেখো সূর্য সেন আছে নাকি, সূর্য সেন। বাঙালি জাতির এসেছে বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। আরেক মহান নেতা সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন। জন্ম কত 1893 সালে, এবং দেখো 1934 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মূলত তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন এই মহান মানুষ? চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কে জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কে? মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন আজীবন তিনি কি করেছিলেন জানো? ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিলেন। 1930 সালে তিনি চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি চট্টগ্রামটাকে ইংরেজের দখলে ছিল, ইংরেজ মুক্ত করে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কত সালে শিক্ষার্থী বন্ধুরা? 1930 সালে। কিন্তু বেশি দিন তা রক্ষা করতে পারেননি। কি হয়েছিল জানো? দেখো কি লিখেছে, 1934 সালের 12ই জানুয়ারি তার ফাঁসি হয়। কত দুঃখের বিষয়। মহান যারা ছিল তারা এইভাবেই আসলে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে গেছেন, ত্যাগ করতে গিয়ে ত্যাগ করেছেন। এখন দেখো জয়নুল, আমাদের এখন প্রত্যেকটা জীবনের প্রতিটা মুহূর্তে তো যুদ্ধক্ষেত্র। এখন আমাদের জীবনে যুদ্ধ চলছে, অনেকে এরকম ত্যাগ করছেন। হ্যাঁ, পরে বলবো আসলে এই কথাগুলো। জয়নুল দেখো। এরপরে আসি আমরা এসেছে বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছে বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এই যে জয়নুল আবেদিনের নাম তো তোমরা শুনেছ, শিল্পাচার্য জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ছবি এঁকেছেন। তোমরা ওনার বাড়ি কোথায় জানো? কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহে তিনি জন্মগ্রহণ করেন। আসলে যখন খুব ছোটোবেলায় জয়নুল সম্পর্কে আসলে আমরা তো পড়ি, তোমাদেরকে যখন পড়ায় আমাদের নিজেদের কিছু পড়তে হয়, ছোটোবেলায় আমরা পড়েছি যে যখন জয়নুল আবেদিন ছোটো ছিলেন তখনই ফুলের ছবি, পাতার ছবি, পাখির ছবি, জীবজন্তুর ছবি যা দেখতেন তাই এঁকে মাকে দেখাতেন। এক সময় জয়নুল আবেদিন কী করতেন, বন্ধুকে নিয়ে ভারত গেলেন, গিয়ে একটা এরকম হ্যাঁ গিয়েছিলেন। তারপরে ওখানে থেকে আসার পর উনি ওখানেই ওই আর্টসে পড়বেন। হ্যাঁ, আর্টস কলেজে ভর্তি হবেন এবং ওখানে পড়বেন। তো ওখানে পড়ার জন্য তার মা কী করেছিল জানো? মারা তো সন্তানের বড় হওয়ার জন্য অনেক কিছু করে, গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতা পাঠিয়ে দিয়েছেন পড়াশোনা করার জন্য। এর আগে এই যে ময়মনসিংহে যখন তোমরা যদি যাও, এই যে মহিলা টিটি কলেজের টিচার্স ট্রেনিং কলেজ আছে, এর পাশেই
ব্রহ্মপুত্র নদী, হ্যাঁ, ওই নদীর পাশে একটা জয়নুল মিউজিয়াম আছে। উনি জীবনে যা ছবি এঁকেছেন তাই এখানে রেখেছেন। কবি নদীর পাড়ে বসে ছেলেবেলা যখন বসে থাকতেন তখন ওখানে বসে দেখতেন যে তোমরা তো দেখো যে নৌকার মধ্যে পালতোলা নৌকা থাকে, এই পালতোলা নৌকার ছবি, তারপরে কীভাবে গুণ টানতেন, দাঁড় টানতেন, এই ছবিগুলো বসে 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 বিখ্যাত ছবি এগুলো, গুণ টানার ছবি। ওই মিউজিয়ামে গিয়ে জয়নুল মিউজিয়ামে গিয়ে দেখবে যে ময়মনসিংহে যদি যাও তাহলে এই গুণ টানার পালতোলার ছবি আছে। এখানে নদীর পাড় বসে বসে শুধু পানি দেখতেন না, বাতাস খেতেন না, আমরা তো বাতাস খেতে যাই, কিন্তু কবি কী করতেন, এই দৃশ্যগুলো দেখে ছবি এঁকে ফেলতেন। আর দুর্ভিক্ষের ছবি তো এঁকেছেনই, এরকম অনেক সুন্দর করে তোমার বই তো লিখেছে। জয়নুল আবেদিন 1914 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জের কেন্দুয়া থানায় জন্মগ্রহণ করেন। দেখো, শিল্পাচার্য হিসেবে তিনি খ্যাত। দেশজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমিতে তার বিপুল শিল্পকর্ম রচিত। দুর্ভিক্ষ তাড়িত জীবন ও জগতের একটি ছবি এঁকে তিনি অসামান্য এক জীবন তৃষ্ণার পরিচয় দিয়েছেন। ঠিক আছে, কত সুন্দর। এরপর দেখো, বাংলাদেশের শিল্পকলা আন্দোলনে তিনি পথিকৃৎ। হ্যাঁ, তো এখন দেখো এরপরে আসি অবন ঠাকুরের কথা। হ্যাঁ, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবন ঠাকুরের আসল নামটা কি, ভালো নাম, যে অবনীন্দ্রনাথ ঠাকুর। দেখো, ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছে। বলতে পারো অবনীন্দ্রনাথ ঠাকুর কে? অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 10 বছরের ছোট কি অবনীন্দ্রনাথ ঠাকুর। এরকম একটা রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছেন। তারপরেও তিনি সবসময় চিত্রকর্মের দিক দিয়ে খুবই বিখ্যাত ছিলেন। ছেলেবেলা থেকে উনি আঁকিবুকি পছন্দ করতেন। দেখি কি লিখেছে। 1871 খ্রিস্টাব্দে জন্ম এবং 1951 খ্রিস্টাব্দে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত চিত্রশিল্পী। তিনি কি বিখ্যাত চিত্রশিল্পী? আবারও বলছি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই। তবে শিশু সাহিত্যিক হিসেবেও তিনি অসাধারণ প্রতিভা পরিচয় দিয়েছেন। তিনি কিন্তু শুধু ছবি আঁকেননি, তোমাদের বাচ্চাদের জন্য অনেক বই লিখেছেন, অনেক বই লিখেছেন। এরপরে তোমরা এগুলো বলতে গেলে তো শেষ হবে না। তোমরা গুগল সার্চ করলে, ইউটিউব সার্চ করলে ডিটেলস পাবে, মানে ঘন্টার পর ঘন্টা তোমরা আলাপ করলে এটা শেষ হবে না। এই যে এরপরে দেখি, এসেছে বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। কি শিক্ষার্থী বন্ধুরা, এসেছে বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। সেই যে আমাদের যে ভাষার জন্যে মাকে মা বলতে পারি না, ভাইকে ভাই বলতে দিবে না, হ্যাঁ, এইভাবে দাবি দেওয়া, যে তখন কি হয়েছিল যে আমাদের ভাষার জন্য যে সংগ্রাম করেছিল, আর ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, সেটাই বলছে যে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। রাজপথে নেমে গিয়েছিল যখন বলছি না উর্দুই থাকবে আমাদের কি রাষ্ট্রভাষা, নো, আমরা সেটা মানি নেই, আমাদের বাংলাই হবে আমাদের রাষ্ট্রভাষা, আমরা মাকে মা বলবো, ভাইকে ভাই বলবো, এরকম। ঠিক তখন আমরা কি ঝাঁপিয়ে পড়েছিল। তো এখন এই জন্যই বলেছি এসেছে বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, রক্তে রঞ্জিত সেই। এসেছে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। এসেছে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। একটি মাত্র নেতা, একটি মাত্র মানুষ, যার সমস্ত জীবনের বিনিময়ে একটি দেশ দিতে পেরেছেন। এই পতাকা মানেই বাংলা, এই বাংলাদেশ, এই পতাকা মানে বঙ্গবন্ধু, এই বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। আর যেটা বলতে চাচ্ছিলাম যে এখন এই যে এখানে সুন্দর করে লেখা আছে, দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেন এবং 1975 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কোথায় বলো তো? তোমরা তো এটা খুব ভালো করে জানো। হ্যাঁ, কতবার পড়ো, কতবার পড়ো, কতবার শোনো টিচারদের মুখ থেকে, বাবা মার মুখ থেকে, চারিপাশে। ফরিদপুর জেলার বর্তমান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু প্রশ্ন আছে। ফরিদপুর জেলার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাঙালি জাতির তিনি অবিসংবাদিত নেতা। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, একটি মাত্র নেতা। বললাম না, আবার বলি, একটি মাত্র মানুষ যার সমস্ত জীবনের বিনিময়ে একটি দেশ দিয়েছেন, সেটা হচ্ছে কি আমার বাংলাদেশ।
এখন দেখো, জাতির পিতা, জাতির পিতা, এবং দেখো তার বিস্ময়কর প্রতিভা দীপ্ত নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছিল। একটি মাত্র আঙ্গুলের ইশারায় সমস্ত মানুষ এক হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো দেখো আজকে আমরা কত বিপদে আছি, কত সংগ্রাম করছি যে দেশের জন্য, এরকম যে একটি আঙ্গুলের ইশারায় সব মানুষ, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, কিছুই ছিল না, নিরস্ত্র ছিল, কত অসহায় ছিলাম আমরা। তারপরও মনের যে শক্তি, মনের যে সাধনা, আর একটি মাত্র নেতা যদি এরকম হয়, বলবান হয়, তখন সব কিছুই সম্ভব। ঠিক আছে, কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, আসলে তিনি আমাদের স্বাধীনতার প্রতীক। কিসের প্রতীক? আমার সাথে বলো। বঙ্গবন্ধু আমাদের কিসের প্রতীক? স্বাধীনতার প্রতীক। আবার বলো, কিসের প্রতীক? মুক্তির প্রতীক। বলো আমার সাথে, মুক্তির প্রতীক। তারপর বলো কিসের প্রতীক? সমৃদ্ধির প্রতীক। স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। কে? জাতির পিতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ওনাকে কি করি? সেলুট করি। তাই না শিক্ষার্থী বন্ধুরা? এত মহান নেতা, যার একটি আঙ্গুলের ইশারায় আমরা একটা দেশ পেয়েছি। আচ্ছা, তবে তিনি আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। জয় বাংলা, এই যে একটা কথা বইয়ের মধ্যে আছে, আমার বলার দরকার নেই, বই পড়বে দেখো। জয় বাংলা মানে কি জানেন? মুক্তিযুদ্ধের সময়ে জাতীয় স্লোগান হিসেবে অসাধারণ এক প্রেরণার সঞ্চারী শব্দমালা। একটি মাত্র কথা অনেক কিছু হয়ে যায়। কথার এত বড় শক্তি। ঠিক আছে, সেই জন্য বলি যে এই কথাটা আমরা বলবো শিক্ষার্থী বন্ধুরা। আমরা তো কথা বলি, কিন্তু কাজের কথা তো একটাও বলি না। যদি কাজের কথা হয়, শক্তির কথা হয়, তাহলে আমরা নিজেকে কি করতে পারবো? অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো, অনেক শক্তি যোগায়। খাবার খেলে যেমন পুষ্টি যোগায় দেহের, ঠিক মনের শক্তি যোগায় একটা কথা। ঠিক আছে, সেই জন্য আমরা অনেক সময় বলি যে মুখের গা কিন্তু শুকিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু কথা যখন মুখ দিয়ে বের হয় সেটা কিন্তু শুকায় না, সেটা সারা জীবন মানুষের গায়ে লেগে থাকে। সেই জন্য আমরা যে যেখান থেকে কথা বলি, সুন্দর কথা বলবো, ভালো কথা বলবো, মানে এরকম বলবান কথা বলবো যে একটি কথা আমাদের কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সব এক হয়ে যেতে পারি। তারপরে কি, তাহলে জয় বাংলা হচ্ছে, এই শব্দটি হচ্ছে কি, এক প্রেরণার সঞ্চারী শব্দমালা। কি? আবার বলো, প্রেরণার সঞ্চারী শব্দমালা। জয় বাংলা কি? এক প্রেরণার সঞ্চারী শব্দমালা। ঠিক আছে, এই স্লোগান ঐক্য ও সংহতির প্রতীক। এই স্লোগান কি শিক্ষার্থী বন্ধুরা? ঐক্য এবং সংহতির প্রতীক। এরপরে যাই, অনেক আমরা আলোচনা করেছি ধারাবাহিকভাবে, বই দেখি কারণ পাশাপাশি দেখতে হয়, কারণ অনেক বড় তো। আচ্ছা, তারপরে জয় বাংলা। আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, জয় বাংলা বলি না আমরা, কেমন লাগে? ভালো লাগে। দেখো, তারপর তোমাদের এই যে আমরা আলোচনা করেছি, একটু চিন্তা করতে হবে, ব্রেনটাকে স্টর্মিং করতে হবে। তোমাদের জন্য একক কাজ বহু নির্বাচনী প্রশ্নোত্তর মৌখিক থাকবে। তোমরা এটা যখন আমি প্রশ্ন করব, তোমরা কমেন্টস করে আমাকে জানিয়ে দেবে, আমি অথবা আমার ইনবক্সে তোমরা লিখে দিতে পারো, আমি পরে দেখে নিব। কারণ এই কাজগুলো আমাদের করতে হবে। এটা তো আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম। আমরা কাছে না গেলেও কিন্তু আমরা এটা আমাদের শ্রেণীকক্ষ বুঝতে হবে, আমাদেরকে মানতে হবে। আর কিন্তু এখান থেকে ক্লাস না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। ঠিক আছে, চলে গেলে কিন্তু আর কিছুই বুঝবা না। আচ্ছা, দেখো, আমার পরিচয় কবিতায় আমার বলতে কবি কি বুঝিয়েছেন? আমার পরিচয় কবিতাটা যে আছে, এটা আমার বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? নৃতত্ব, পারিবারিক ঐতিহ্য, বাঙালির ইতিহাস এবং জাতিসত্তার সামগ্রিক রূপ। কোনটা বুঝিয়েছেন বলতো দেখি? বাঙালির ইতিহাস, বাঙালি জাতির হাজার বছরের যে ইতিহাস, এই যে আলপথ বলো, এই যে আমি আলপথ দিয়ে কথা বলি, বা নদীর কথা, নদীমাতৃকে বাংলাদেশের কথা, যতগুলো এই পর্যন্ত আলোচনা এসছে শিক্ষার্থী বন্ধুরা, একদম মনীষী থেকে শুরু করে, এরকম আমার সংস্কৃতি থেকে শুরু করে, আমার নদী, আমার সব কিছু, কৈবর্ত বিদ্রোহ, তারপরে পাল যুগ, তারপরে অবন ঠাকুর, জয়নুল, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, এরকম মহুয়ার পালা, কমলার দিঘি, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে এরকম ৭১-এর মুক্তিযুদ্ধ,
রাষ্ট্রভাষা লাল রাজপথ, এরকম আরও, হ্যাঁ, যে এসছে। আমার পরিচয় কবিতায় আমার বলতে কবি কি বুঝিয়েছেন? বাঙালির ইতিহাস। ওর বাঙালির ইতিহাস কি, কবি তো এটাও লিখতে পারতেন যে বাংলাদেশের ইতিহাস, কবি সেটা না লিখে লিখছে বাঙালি। এটা তো বাঙালির তো হাজার বছরের ইতিহাস। এই যে চর্যাপদ যদি তুমি পড়ো, এই চর্যাপদ তো আমার বাংলা। চর্যাপদে যদি কবিতা বলা হয়, অনেক সময় ওইখানের কবিতাগুলি যখন পুরানো বলি মনে হয় যেন বাংলার না, আসলে ওটা বাংলায় লেখা। এটা কিভাবে কি হয়েছিল, কেন যে নেপাল থেকে যে চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী যে ওইখান থেকে কেন চলে গিয়েছিলেন, হ্যাঁ, তো ওখান থেকে কেন উদ্ধার হলো, এই ইতিহাসও আছে, ইউটিউব সার্চ করলে তোমরা পাবা। ঠিক আছে, এত সমৃদ্ধ ইতিহাস আমার এই সোনার বাংলার। তারপর দেখো, আনন্দের মৃত্যু। আনন্দের মৃত্যু যখন কবি পরিচিতি পড়িয়েছি তখন কিন্তু একটু খেয়াল করো দেখি। আচ্ছা, সৈয়দ শামসুল হকের কোন জাতীয় কবিতা? আনন্দের মৃত্যু সৈয়দ শামসুল হকের কোন জাতীয় কবিতা? প্রবন্ধ, নাটক, গল্প, উপন্যাস? আমাকে কমেন্টস করে জানিয়ে দাও দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমরা পারবে, কিন্তু একদম কি হবে? গল্প। আমি দেখি তো আসলে ঠিক আছে কিনা। এখানে দেখো কি সুন্দর, এখানে এই যে দেখো গল্প, এই যে গল্প, শীতের বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু। গল্প কে? শীতের বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু। যখন ইউনিভার্সিটিতে পড়বা তখন কিন্তু এগুলো পাই টু পাই পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা, আগেই পড়ে নিতে হবে। সেই জন্য বলি যে 9-10 যখন আমরা পড়াই তখন কিন্তু পরীক্ষা পাশের জন্য পড়াই না, 9-10 পড়াই এই যে তুমি যে একটা পরীক্ষায় ভর্তি হতে পারবা, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি বিভিন্ন ধরনের দিকে যাবা, ইউনিভার্সিটিতে পড়বা, সারা বাংলাদেশে যত চেষ্টা করতে হবে এগুলো, তখন তোমাকে এগুলো লাগবে। সেই জন্য আমরা কিন্তু, আমি বিশেষ করে যে আমি সবসময় চিন্তা করি যে আমি এখন যে পড়াটা পড়াবো সেটা তোমাকে জীবনটাকে দাঁড় করিয়ে দেবে। ঠিক আছে, কারণ তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেটা হবে কি একটা পরীক্ষা পাশের সার্টিফিকেটটা তোমার একটা যোগ্যতা, আর এই যে তুমি শিখছো তোমার এটা কি দক্ষতা। দেখো ভালো করে গল্প পড়ে গেল। আমার পরিচয় কবিতায় 12 ভূঁইয়ার প্রসঙ্গ আনার কারণ হলো কি? কি 12 ভূঁইয়ার প্রসঙ্গ আনার কারণ কি বলো দেখি। আচ্ছা, আমার পরিচয় কবিতার 12 ভূঁইয়ার প্রসঙ্গটা কেন এখানে এনেছে? স্বাধীন সত্তার পরিচয়, শৌর্য বীর্যের ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে দেখো কি হবে, এবং বাঙালি শোষণের শিকার, আর কি শিকারের কথা বলতে পারবে, এখানে বাঙালি শোষণের শিকার কথা বলতে পারবে। এগুলো তোমাদের করতে হবে। তারপরে তোমাদের একটা দলগত কাজ থাকবে, কারণ যখন তোমরা ক্লাসের শ্রেণীকক্ষে থাকবে কেমন হতে পারে দলগত কাজটা, যেহেতু এখন তো আর করতে পারবে না, এটাও জেনে রাখা ভালো। দেখো, বাঙালি জাতির বীজ মন্ত্র বলতে কবি কি বুঝিয়েছেন? কবি কেন মনে করেন তিনি চর্যাপদের অক্ষরগুলো থেকে এসেছেন? চর্যাপদ সম্পর্কে তোমাকে অনেক জানতে হবে, গুগল সার্চ করবে, ইউটিউব সার্চ করবে, আমার এই বাংলা কোত্থেকে এসছে, হ্যাঁ, বাংলা মানে আমাদের যে বীজটা কোথায়। আমার পরিচয় কবিতায় কবি পরিচয় ও বাঙালি জাতির ঐতিহ্য একই সূত্রের গাথা এই বিষয়টি বিশ্লেষণ করেছেন। এখন দেখো, আমার পরিচয় কবিতার কবির পরিচয় ও বাঙালি জাতির ঐতিহ্য একই সূত্রে গাথা। তবে তুমি বুঝি বাঙালি জাতির সেই বীজ মন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। শিক্ষার্থী বন্ধুরা, একটি মাত্র আকাশ, এই আকাশের নিচে আমরা সবাই বাস করি, যার যার ধর্ম তার তার কাছে, বিভেদ নাই কারো মাঝে। এই স্লোগান আমরা তোমাদের হাতে লিখে লিখে দিই, যাতে বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব মানে এরকম যেন তোমরা যেন কারোর মধ্যে যেন বিভেদ না থাকে। আমরা সবাই এক, আমাদের শরীরে রক্ত এক, সুতরাং আমরা সবাই মানুষ, সবাই ভাই, কারোর সাথে বিভেদ করা যাবে না। আমি তো একটা কথা তোমাদেরকে বারবার বলি যে আমাদের একটাই কাজ মানুষ হিসেবে, আত্মাটাকে অনেক বড় করা আর মিলেমিশে কাটাতে হবে। তাহলে কি ভালো বললে শান্তি আসে, হ্যাঁ, একজনকে ভালো বলতে হবে। আমি তোমাদেরকে প্রায় কথাটা বলি যে নিজে বেরো দিবে, বন্ধুকে বেরো দিবে, সবাইকে বেরো দিবে, এরকম। তাহলে কি সবাই আমরা কি এক সুতে গাথা, কার মধ্যে কোনো বিভেদ নেই। তুমি বুঝি বাঙালি জাতির সেই বীজ মন্ত্রটি শুনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আছে কি? নেই।
একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আমরা একদম সাম্য থাকবো, সবাই একসাথে থাকবো, অনেক শান্তি। প্রত্যেকটা ধর্মতে তাই বলা আছে। দেখো এরপরে দেখো, তো তোমাদের একটু মূল্যায়ন করবো। এই যে এতক্ষণ আমি আলোচনা করেছি, এই আলোচনা থেকে তোমরা কি করেছ, কি শিখতে পেরেছ, কমেন্টস করে আমাকে বলে দিতে হবে। আমার পরিচয় কবিতার আলোকে বাঙালি জাতিসত্তা সম্পর্কে আলোচনা করো। আমার পরিচয় কবিতা অবলম্বনে ক্ষুদিরামের দেশাত্মবোধ সম্পর্কে আলোচনা করো। ক্ষুদিরাম সম্পর্কে জানতে হবে, ক্ষুদিরাম বসুর কথা। দেখেছো কত এই সংগ্রাম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে আবার কি হলো, আবার ফাঁসি হয়ে গেল। হ্যাঁ, জীবন দিয়েছে, সব প্রত্যেকটা মানুষ এই দেশের জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আমাদেরকে এরকম ত্যাগের মনোভাব থাকতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। 71-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ভাষার জন্য 1952, 62, 69, 71, 70, 71, এরকম 71-এ মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তারপরে দেখো, বাড়ির কাজ থাকবে তোমাদের আগে। এরপরে বাড়ির কাজটা অবশ্যই তোমরা লিখে নিয়ে যাবা, কারণ এটা কিন্তু হেলাফেলা নয়। শিক্ষার্থী বন্ধুরা, কবে যে তোমাদের স্কুল খুলবে তার তো ঠিক নেই, আর তোমাদের সময় তো আর বসে থাকবে না। স্কুল খুললে যখন তোমাদের পরীক্ষা শুরু হবে তখন তোমাদের আর প্যারা মনে হবে না, প্রত্যেকটা মুহূর্তকে তোমাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, তাহলে কি আমার পরিচয় কবিতায় সাম্যের ছবি দ্বারা কবি কোন, বানানটা ভুল আছে, আকারটা হয়নি, সরি। আমার পরিচয় কবিতায় সাম্যের ছবি দ্বারা কবি কোন রূপকল্পকে বুঝিয়েছেন তা ব্যাখ্যা করো। এটা বাড়ি থেকে তোমরা লিখে তারপরে তোমার যে বাংলা টিচার আছে ওই টিচারের কাছে জমা দিতে হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, খুবই পরিচ্ছন্ন থাকবে। আর এই যে এত ত্যাগ করেছেন মহান মানুষগুলো, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা। এখান থেকে আমরা শিক্ষা নেব, আমরা এরকম মানুষ হব এবং আমরাও এরকম ভালো কাজ করব। প্রতিদিন একটা না একটা ভালো কাজ করবে। ঠিক আছে বন্ধুরা, আমার সাথে বলো, সুস্থ দেহ, প্রফুল্ল মন, কর্মব্যস্ত, সুখী জীবন। এই যে সারাদিন ঘরে থাকবে, পড়াশোনা করবে, বাগান করবে, মাকে সহযোগিতা করবে, কাজ করতে করতে তোমার কাজগুলো তুমি করবে, সব করতে করতে তোমার সময় চলে যাবে। তাহলে তোমার মন ভালো থাকবে, আবার ক্লাসে চলে আসবে। ঠিক এই সময়ে আমরা আমরা আবার নবম দশমের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আসবো, অন্য একটি কবিতা নিয়ে আসবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা ভালো করে পড়ে রাখবে। খোদা হাফেজ।